এত মজার ইফতার বানিয়ে জামাইয়ের কাছ থেকে আজকে হাজার হাজার টাকার বকশিশ পেলাম। আর ইফতার খেয়ে তো জামাই প্রথমে অজ্ঞানী হয়ে গেছে। তো জ্ঞান ফেরার পরে অবশ্য বকশিসটা দিয়েছে আর কি। চেষ্টা করি সাধ্যের মধ্যে সবটুকু দিয়ে মজার করে ইফতার তৈরি করে খেতে। আসলে ভালো মন্দ খেতে সবারই কম বেশি ইচ্ছে করে। আজকে আপনাদের সাথে আম্মুর সিক্রেট আলুর চপের রেসিপি শেয়ার করব। আর আপনাদের ইফতারের মধ্যে কোন আইটেমটা সবচেয়ে বেশি ভালো লাগে খেতে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার কমেন্টের অপেক্ষায় থাকবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির বলছি। সিলেট থেকে চলে এলাম রমজানের একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একদম ভোর রাত থেকে শুরু করলাম। মসজিদের মাইকে মানে ডাকছে সবাইকে, আর বাহিরে এত পরিমাণ বৃষ্টি আর বিদ্যুৎ চমকাচ্ছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। জানি না এই শব্দে আমার কথা আপনারা শুনছেন কিনা, অনেক বৃষ্টি হচ্ছে। সকাল সকাল এরকম একটা দৃশ্য দেখে মনটাই ভালো হয়ে গেল। গাছে এত এত ফুল হয়েছে, মাশাল্লাহ কি বলবো। আর যেহেতু ভোর রাতে বৃষ্টি হচ্ছিল, তাই সেহরির টাইমে গাছগুলোকে এখানে রেখেছিলাম যাতে ওরাও একটু বৃষ্টির পানি পায়। তো তারপরে সকালবেলা ভাবলাম যে এখন ওদেরকে একটু সরিয়ে দিব। আর এর মধ্যেই চোখে পড়লো গাছের ফুলগুলো, দেখে এত ভালো লাগছিল। সবই হলুদ কালারের ফুল, আর হলুদ তো আমার পছন্দের রং। জানি না পর্তুলিকা তো অনেক কালার ছিল, শুধু হলুদই কেন ফুটতেছে। আর এই যে ছোট্ট সাহেব, তার মান অভিমানের শেষ নেই। একবার নানুর সাথে, একবার নানার সাথে, একবার খালামণি, একবার মামা, একবার আমার সাথে, একবার ভাইয়ের সাথে, তার মান অভিমান চলতেই থাকে। তো তার মান অভিমানের পর্ব শেষ করে রান্নার এখানে চলে আসলাম। এখানে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের মাথা, লেজ এগুলো দিয়ে রান্না করা হচ্ছে। আর ইলিশ মাছ অলরেডি আম্মু ভেজে ফেলেছে, তো আমি ভাবলাম যে মাছটা ভুনা করে ফেলি। আর ঢাকা থেকে আসার সময় হচ্ছে আমার কাকা মাছগুলো দিয়ে দিয়েছিল। তো আজকের মাছটাই শেষ। তো এখানে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি, আর তেল একদম কম দিয়েছি। আজকে বাসায় এমনিতেও তেল নেই, যেই তেল আছে তার মধ্যেই রান্নাবান্না শেষ করতে হবে। তো এদিকে আমি পেঁয়াজগুলো হালকা ভেজে নিব, বেশি ভাজবো না। আর মাছ ভাজার তেলও কিছুটা আছে, যার কারণে এখানে তেলের পরিমাণ আরো কম দিয়েছি। এখন এখানে শুধুমাত্র মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিব, আর স্বাদ মতো লবণ, আর কিছুই দিব না, কারণ ইলিশ মাছের কিন্তু নিজস্ব একটা ফ্লেভার থাকে। তো আদা জিরা বাটা, তারপরে রসুন বাটা এগুলো দিলে ফ্লেভারটা কিছুটা হলেও কমে যায়। তো চাইলে আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি খারাপ লাগবে না। তো আমি অল্প অল্প পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, কিন্তু পেঁয়াজটা কিন্তু বেশি ভাজিনি। বেশি ভেজে ভুনা করলেও একরকম লাগে, আবার এরকম হালকা ভাজার ভুনাও না আরেক রকম লাগে খেতে। তো যাই হোক, আপনাদের যেটা ভালো লাগে সেভাবে করতে পারেন। তো আমি এখন মাছগুলো দিয়ে দিলাম। আর মাছগুলো যেহেতু ভাজা, তাই আর বেশিক্ষণ রান্না করতে হবে না, তাও আমি এপিট ওপিট উল্টিয়ে দিলাম। তো আমি কাউন্টারটা একটু মুছে নিয়েছি। আর আসলে এগুলো পরিষ্কার রাখাটাও খুব টাফ। আর ছোট্ট সাহেব কি খাওয়ার জন্য আমার পিছনে ঘুরঘুর করছে, তার মুখ থেকে একটু শোনেন। কি বানাই দিব? কেক বানাই দিবা? তুমি কেক খাবা? কিভাবে খাবা কেক? দেখাও কিভাবে খাবা। হাম করে। ঠিক আছে। তো আমিও কেক দিয়ে আজকে ইফতারের একটা আইটেম তৈরি করতে চাচ্ছি। তো মধ্যে সে পিছন থেকে এসে বলতেছে, আম্মু কেক বানায় দিবা? তো ২ টা মিলে গেল আরকি। তো যাই হোক, আমি এখানে ২ টা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা একটু হালকা ফেটিয়ে এখানে হচ্ছে গিয়ে ১/২ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আসলে আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আর অনেক আপুরে অনেক সময় জানতে চান যে ইলেকট্রিক বিটার ছাড়া হ্যান্ড বিটার দিয়ে কেক হবে কিনা? আসলে কেক হবে, কিন্তু আসলে একদম পারফেক্টলি কেক তৈরি করতে গেলে অবশ্যই ইলেকট্রিক বিটার লাগবে। হ্যান্ড বিটার দিয়ে ওভাবে আসলে হয় না, অনেক কষ্ট হয়। তো যাই হোক, যখন বিট করতে করতে দেখবেন যে এই ম্যারাংটা উপর থেকে ফেললে এরকম একটা শেপে যেভাবে ফেলবেন সেটা অনেকক্ষণ ভেসে থাকে, তখন বুঝবেন যে পারফেক্টলি বিট করা হয়ে গেছে। তখন বিট করা বন্ধ করে দিবেন। আর এখানে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব এখন। আর আপনারা সেম ভাবে কিন্তু চায়ের কাপে মেপেও কেক তৈরি করতে পারবেন। এখানে ছোট চায়ের কাপের ১ কাপ ময়দা দিচ্ছি আমি। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার, তারপর হচ্ছে অল্প একটু বেকিং সোডা, কারণ স্পঞ্জ কেক তৈরি করতে বেকিং সোডাটা লাগে। আর দিলাম স্বাদ মতো লবণ। তো এরপরে চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই কেকের ম্যারাংটার মধ্যে আর ডিমের ম্যারাংটার মধ্যে আমি এখন হচ্ছে গিয়ে সয়াবিন তেল আর হচ্ছে গিয়ে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এটা দিতে ভুলে গিয়েছিলাম। তো তেল আপনি হচ্ছে ১.৫ টেবিল চামচের মতো দিলেই হয়ে যাবে। আর অল্প একটু বিট করে নিবেন। তেল দেওয়ার পরে বেশিক্ষণ বিট করার দরকার নেই। আর এবার শুকনো উপকরণটা আমি হচ্ছে অল্প অল্প করে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিব। আর চেষ্টা করবেন শুকনো উপকরণটাকে আলাদাভাবে ২-৩ বার একটু চেলে নিতে। এতে করে কেক তৈরি করতে ভালো হয়। আর ব্যাটারটা চেষ্টা করবেন একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ময়দাটা মিশিয়ে নিতে। মানে এদিক সেদিক এলোপাথারি মেশাবেন না, তাহলে কিন্তু ডিমের ফোমটা বসে যাবে।
তো এটা একটু সময় নিয়ে করতে হবে আর কি। তো আমার এটা মানে রেডি করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি কেকটা যেই পাত্রে বসাবো সেই পাত্রে হচ্ছে গিয়ে একটা নরমাল খাতার কাগজ একটু তেলের সাহায্যে মেখে তারপরে বসিয়ে দিচ্ছি আর কি। আর একটু বুদ্ধি খাটালে বাসায় থাকা জিনিসগুলো দিয়েই খুব সহজভাবেই কিন্তু একদম দোকানের থেকেও আমি বলব যে ভালো কেক বাসায় তৈরি করা যায়। তো এরপরে আমি একটা হাঁড়ি হচ্ছে প্রিহিট করার জন্য রেখে দিয়েছিলাম। হাঁড়ির ভিতরে একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। তো তার উপরে আমি কেকের পাত্রটা বসিয়ে দিলাম। আর কেকটা হতে আমার সময় লাগবে ২৫ মিনিটের মতো, যেহেতু কেকটা একেবারে ছোট এবং পাতলা হবে সেইজন্য। আর এদিকে আমি ১ লিটার দুধের মধ্যে ২ টেবিল চামচ হচ্ছে গিয়ে কাস্টার্ড পাউডার আর হচ্ছে স্বাদমতো চিনি আর অল্প একটু লবণ দিয়ে জাল করে নিচ্ছি। জাস্ট ২ টা বলক করে নিলেই হয়ে যাবে। তো কাস্টার্ডের এই মিশ্রণটা ঠান্ডা করার জন্য রেখে দিব। আর এদিকে হচ্ছে আলু সিদ্ধ করা হয়েছে, সেগুলো একটু ছুলে নিচ্ছি। অনেক আপুরাই মানে আলুর চপের রেসিপিটা দেখতে চেয়েছেন। তো আলুর চপটা আম্মু একটু ডিফারেন্ট ওয়েতে বানায়। তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। কারণ সবাই হয়তো কাঁচামরিচ, ধনেপাতা কুচি বা পেঁয়াজ বেরেস্তা দিয়ে বানায়। বাট আমরা একটু ডিফারেন্ট ভাবে বানাই, সেটাই একটু শেয়ার করছি। তো এখানে হচ্ছে লবণ আর দিতে হবে গরম মসলার গুঁড়া। তো বেশি দিয়ে দিছি আমি, তাই একটু কমায় নিলাম। আর দিতে হবে হচ্ছে চিলি ফ্লেক্স। আপনারা হচ্ছে শুকনো মরিচটাকে খোলা টালায় ভেজে নিয়ে তারপরে গুঁড়া করে নিবেন। তো এই মিশ্রণগুলোই হচ্ছে আলু চপের ভিতরে আম্মু দেয়। আর হচ্ছে গিয়ে কাঁচা পেঁয়াজ এত টেস্টি হয়, একবার ট্রাই করে দেখতে পারেন। নরমালি ধনেপাতা বা কাঁচামরিচ দিয়ে একরকম হয়, আর এইটা সম্পূর্ণই ডিফারেন্ট হয়। তো আশা করি আপনারা ট্রাই করে দেখতে পারেন। বেশি কোনো উপকরণ না, বাট খেতে দুর্দান্ত লাগে শুধুমাত্র গরম মসলার জন্য। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি ছোট ছোট করে এখানে গোল গোল করে প্যাড়া বানিয়ে নিচ্ছি। আর এদিকে চলে আসলাম, একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম। আর ঘিয়েটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে হচ্ছে বাদাম কুচি আর হচ্ছে গিয়ে আম কিশমিশ দিয়ে দিব। ভিডিও ভয়েস ওভার দিতে গেলে মাঝে, মাঝে না ওই যে মুখ দিয়ে কথা আসে না, এরকম হয় আরকি। আর হঠাৎ করেই মনে হলো যে কেক দিয়ে কাস্টার্ড দিয়ে যদি একটা কিছু তৈরি করি সেটা কেমন হবে। তারপরে ভাবলাম যে ঘি দিয়ে আর বাদাম কুচি দিয়ে যদি একটু তাড়কা দেই তাহলে আরো ভালো লাগবে খেতে। তো সবকিছু নিজের মাথায় মানে যেরকম এসেছে সেরকম ভাবে আজকে রেসিপিটা তৈরি করছি আরকি। তো বাসায় সেরকম একটা বাদামও ছিল না। তো যাই হোক, এদিকে কেকটাও হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখেছি। আর একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এদিকে হচ্ছে আমার এই যে কিসমিস আর বাদাম ভাজা হয়ে গেছে। এর মধ্যে কাস্টার্ডের ওই মিশ্রণটা আমি ঢেলে দিলাম। অনেকটা আমরা ডাল যেভাবে বাগার দেই ঠিক সেইম ভাবেই। আর এটার জন্যই মানে টেস্টটা একদম বলব যে ৫০ থেকে 100 এ উঠে যায়। মানে এত মজা হইছে মাশাআল্লাহ। আর ওই যে বললাম আজকের ভিডিওতে, তো যাই হোক সেটা একটু পরে বলি। সব এখন বলে দিলে তো আপনারা ভিডিওর পরেরটুকু দেখবেন না, তাই না? যাই হোক, একটু মজা করলাম। যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিও তারা সম্পূর্ণই দেখেন। আমি সেটাই হচ্ছে গিয়ে বিশ্বাস করি। তো যাই হোক, এদিকে আমি কেকটাও বের করে নিলাম। আর কেকটা দেখেছেন বেশি কিন্তু উঁচা না, মানে একটু পাতলার মধ্যেই বানাইছি। আর অনেক সফট হয়েছিল। আমি তারপর একটু কাঁটা চামচ দিয়ে হালকা ছিদ্র করে দিচ্ছি। যদিও ছিদ্র করার দরকার নেই, তারপরও দিলাম। তো তারপরে হচ্ছে গিয়ে আমি এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটার বলতেছি কেন, এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি যে দুধ আর কাস্টার্ডের। এটা কিন্তু আমি একদম পাতলা করে তৈরি করেছি, দেখেই কিন্তু বুঝবেন। কাস্টার্ডটা জাস্ট মানে ঘ্রাণ আসবে এরকমই। আর বেশি ঘন কিন্তু করিনি, ঘন করলে কেকের মধ্যে কিন্তু সহজে ঢুকতে চাইবে না। তুমি কি খাইবা? কেক খাওয়ার জন্য দাঁড়ায় আছো তুমি? কেক ইফতারের সময় খাবা, ইফতারের সময়। এখন গরম, এখনই খাবা? উড়ি আমি শুনি হাসি দেখো দিলে, হাসি দেখাও। কি দিছো? আমি নাচবো? তুমি গান দিছো? তুমি একটু নেচে দেখো আগে। গান শেষ। আর কেকের মাপের তুলনায় আপনার কিন্তু মানে এই মিশ্রণটা অনেক বেশি তৈরি করতে হবে, কারণ কেকটা কিন্তু সবটাই একদম শুষে নিয়ে নেয় কয়েক সেকেন্ডের মধ্যে। তো এটাকে আমি এখন একটু ফ্রিজে রেখে দিব হালকা ঠান্ডা হওয়ার জন্য, কারণ ঠান্ডা খেতেই এটা বেশি ভালো লাগবে। তো আমি হচ্ছে টেবিলে একটু টেবিল রানার বিছিয়ে নিয়েছি, যদিও আফিফ আবরারের জন্য আসলে বিশেষ করে আবরারের জন্য কোনো কিছুই বিছানো হয় না। টেবিলে আমরা একটা গ্লাসও রাখতে পারি না, পানির ঝকও রাখতে পারি না, সেটাও তখন তার কাজে লেগে যায়। এই হচ্ছে অবস্থা। আর এই যে দেখেন, একটু শখ করে ভাবলাম টেবিল রানারটা বিছাই, আর ওইদিকে ইঁদুরের মতো টুট্টুর টুট্টুর করে উপরে উঠে গেছে, উঠে সুন্দর করে শুয়ে পড়তেছে, বলে এটা সুন্দর আমি ঘুমাই। এই হচ্ছে তার অবস্থা। আবার বলে আমার ট্যাডিটা দাও তো। তো এই জন্য ট্যাডিটা দিলাম, ট্যাডি ঘুমাবে। ট্যাডিকে নিয়ে সে এখন ঘুমায় থাকবে। আর এই যে তার বাবা আসছে ইফতারের আগে আগে, আর আসার পরে হচ্ছে দুইজন একসাথে কোলে চড়ে বসছে। আর আবরারের একটু ঠান্ডা একটু কাশি আছে। আর আফিফের দেখতেছি একটু ঝিমাইতেছে, মনে হয় সেও অসুস্থ হয়ে যায় কিনা, একটু টেনশনে আছি। তো
তো আফিফের চুমু আবার আবরার খাবে না। তো ২ জনের এরকমই চলতেছে। আর ২ জন একসাথে বাবার কোলে উঠে আছে। ও বলতেছে যে, আমি তো রোজা আছি, তোমাদের তো কোলে নিতে পারতেছি না।" এই কথা বললে আরো উল্টা মানে মারবে এরকম অবস্থা। এজন্য চুমা দিতেছে। বলে, "চুমা দিছি না, কোলে নাও।" আবরার এই কথা বলতেছে। আর আফিফ বলতেছে যে, "আবরারকে কোলে নিলে আমাকেও নিতে হবে।" এই হচ্ছে তাদের অবস্থা। তো এরপরে চলে আসলাম আলুর চপ ভাজার জন্য। আর বাসায় একদমই তেল শেষ হয়ে গেছে। আর এমন সময় আর ইফতারের আগে ওকে বাহিরে বের করিনি বা কাউকে যেতে দেইনি আরকি। তো অল্প তেলেই হচ্ছে গিয়ে আলুর চপগুলো ভেজে নিচ্ছি। আর বেশি তেলে ভাজলে একদম চারদিকটা সুন্দর রাউন্ড, রাউন্ড হয়। দেখতে ভালো লাগে। অল্প তেলে ভাজলে কিছুটা চ্যাপ্টা হয়ে যায় আরকি। ডুবো তেলে ভাজতে পারলে বেশি ভালো হয়। তো যাই হোক, আপনারা আপনাদের মতো করে ভেজে নিবেন আরকি। আর এখানে হচ্ছে ছোট, ছোট করে আজকে পেঁয়াজু বানিয়ে নিচ্ছি। পেঁয়াজু আমার কাছে এরকম ছোট, ছোট করে বানালে না খেতে ভালো লাগে। তো আজকে পেঁয়াজের পরিমাণ কম হয়ে গেছে। আরেকটু দেওয়া দরকার ছিল। তো লাস্ট পর্যায়ে আর কাটা হয়নি। তো সেইজন্য যেগুলো ছিল সেগুলো দিয়েই হচ্ছে গিয়ে পেঁয়াজুগুলো বানিয়ে নিলাম। আর আজকে কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে বলবেন ইফতারে কোন আইটেমটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে খেতে। তো এরপরে আমার হচ্ছে বেসনের যে মিক্সটা আমি রেডি করি সেটা শেষ হয়ে গেছে। এখন আবার মিক্সড করে নিচ্ছি। এখানে 1/2 কেজি বেসন, তারপর ১ কাপ ময়দা, ১ কাপ হচ্ছে চালের গুঁড়া আর গুঁড়া মসলা হচ্ছে গিয়ে পরিমাণ মতো দিয়ে নিবেন। তারপরে এখানে একটু বেকিং সোডা, একটু বেকিং পাউডার, তারপরে হচ্ছে লবণ দিয়ে একসাথে মিশিয়ে নিলাম। এটা আবার কয়েকদিন চলে যাবে। ইফতারের মোটামুটি সবকিছু একটু শেষ করলাম। এরপরে হচ্ছে কিছু প্রোডাক্ট ডেলিভারি ছিল যেগুলো হচ্ছে গিয়ে একেবারে একেকটা আপু হচ্ছে ৫ টা ৬ টা করে ড্রেস নিয়েছে। তো বড় প্যাকেট হলে না ওটা প্যাকেট করতে আমার একটু কষ্ট হয়। তো সেইজন্য আফিফের আব্বু যদিও এইসব কাজ করার সুযোগ পায় না তার কাজের ফাঁকে, মানে তার অফিসের কাজে নিয়ে সে অনেক ব্যস্ত থাকে। তারপরেও যখন একটু ফাঁক পায় আমি তাকে বসায় দেই আমার কাজে একটু হেল্প করার জন্য। আর বড় পার্সেলগুলা ও আবার ইজিলি হচ্ছে গিয়ে সুন্দর করে টেপ করে দিতে পারে। আর অনেকেই হচ্ছে আমাদের বিজনেস নাম্বারে ফোন দিয়ে আমাকে চান। আসলে এটা হচ্ছে বিজনেসের হোয়াটসঅ্যাপ নাম্বার। সো এখানে হচ্ছে বিজনেসের জন্য যারা প্রোডাক্ট নিবেন তারা হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন। তাহলেই কিন্তু আপনারা ডিটেইলস সবকিছু জেনে যাবেন। সেরকমভাবে কল কিন্তু এটা রিসিভ করা হয় না। তো যাই হোক, এরপরে এই যে আবরার সাহেব বসে পড়ছে তার লাল গ্লাস নিয়ে সুন্দর করে। এটা আবার তার পছন্দ হইছে। বলছে তার গ্লাস, তার শরবত। তার থেকে তার গ্লাস বড় হয়ে গেছে। তো আমি আবার বলছিলাম যে, "নে এবার তুই এটা ১০ তলা থেকে ফেলে দিলেও এটা ভাঙবে না।" তো যাই হোক, ইফতারগুলো সব টেবিলে নিয়ে আসছি। আর ইফতারেরও একেবারে সময় হয়ে আসছে। তো আমার মতে না ইফতার একটু আগেভাগে রেডি করে নিলে সেটা একেবারে গরম না থাক, মুচমুচে না থাক সমস্যা নাই। বাট আগেভাগে রেডি করে নিলে রিল্যাক্সে বসে ইফতারটা করা যায়। আর না হলে একেবারে লাস্ট মুহূর্তে যদি আপনি কিচেনে থাকেন তখন একদম তাড়াহুড়া লেগে যায় আর মনে হয় যে ইফতারই করা যায় না, এরকম একটা বিষয়। তো আমার মনে হয় ইফতার রেডি হবে, আগে থেকে রেডি থাকবে। আমরা কিছুক্ষণ আগে মানে ইফতার নিয়ে বসবো, একটু দোয়া করব। মানে সবকিছু মিলে সেটা বেশি ভালো লাগে। তো এদিকে হচ্ছে এই তো আমি এটাকে কি বলবো কাস্টার্ড কেক বলা যায়। কেক কাস্টার্ড একসাথে মিক্সড করে যেহেতু বানানো। তো এটা খুবই সফট আর ইয়াম্মি হয়েছিল। আমি একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আমি বলব যে রোজায় মাস্ট একবার হলেও আপনারা ট্রাই করবেন। আর এটা খেয়ে তো আফিফের আব্বু যেই প্রশংসা শুরু করছে ইফতারের টেবিলে, কি দিয়ে বানাইছি, কিভাবে বানাইছি, এত মজা কিভাবে হলো? তো আমি বললাম, "এত মজার খাবার খাইছো, তা বকশিশ দাও।" তো বলতেছে, "হ্যাঁ, বকশিশ তো বানতা হ্যায়।" আর আমার কাছে আলুর চপ এভাবে খেতে অনেক বেশি ভালো লাগে। আর বেশি বড় হলে আবার মানে একটা শেষ করা যায় না, মজা লাগে না। তখন একটু পাতলা এবং ছোট, ছোট হলে বেশি ভালো হয়। আর এই তো মুড়ি মাখা হয়ে গেছে। তো আজকে আবার আমরা মুড়িও খেয়েছিলাম। তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ইফতারটা ভালোই কেটেছে। তো আমি তো ইফতার খাচ্ছি আর অপেক্ষা করতেছি যে কখন আমার বকশিসটা নিবো। কারণ এই বান্দাকে তো ছাড়া যাবে না। ছাড়লেই সে আবার ভুলে যাবে। তো অবশেষে বকশিস নিয়ে নিলাম। পরে সে একটু করে বলল যে, "জামাইয়ের কাছে বেশি টাকা নাই। লাগলে একটু দিও। তখন আবার খরচ করব আরকি।" তো সেইজন্য হাসতেছিলাম। আর সে কাজ করতে বসলে তারে জ্বালাইতে আমার অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, সে বকশিশ বা যেই কাজেই যেই টাকা দেয় না কেন তার থেকে বেশি টাকা আমি সংসারের পেছনে খরচ করে ফেলি এবং সেও মাঝে, মাঝে আমার কাছ থেকে নিয়ে যায়। এই হচ্ছে অবস্থা। তারপরেও মনে করেন যেই টাকাই হাতে দেয় সেটা কিন্তু ভালো লাগে। আর যখন একটা ভালো কাজ করার পরে সেটার একটা কি বলে বকশিশ পাওয়া যায় সেটার তো আর কথাই থাকে না। তো এদিকে হচ্ছে গিয়ে আফিফকে নিয়ে একটু পড়তে লিখতে বসাইছি। ওর যেহেতু এখন স্কুল বন্ধ। তো বেশ কিছু হোমওয়ার্ক দিয়ে দিছে। তো সেগুলোই ওর সাথে বসে, বসে করছিলাম। আর সেও একটু সময় দিলে মাশাআল্লাহ বসে পড়তে। তবে এখন আবার ইদানিং একটু বলে যে, এখন পড়ব না, একটু পরে পড়ব।" মানে এখন আস্তে, আস্তে বড় হচ্ছে তো আর একটু চালাক হচ্ছে আরকি বেশি। তারপরে ডেলিভারি যে প্রোডাক্টগুলো ছিল রাতের বেলা সেগুলো একটু রেডি করে নিচ্ছিলাম। ইফতারের পরে চেয়েছিলাম একটু ঘুমাতে। প্রচণ্ড রকমের মাথা মাইগ্রেনের ব্যথায় আমি পাগল হয়ে যাচ্ছি।
তো ওষুধেও কাজ হচ্ছে না, আবার নতুন ভাবছি ডাক্তার দেখাবো সেই জন্য। তো এখানে মানে কটনের মধ্যে হিউজ কালেকশনের অর্ডার ছিল আলহামদুলিল্লাহ। তো সেগুলো ভাবলাম যে যেহেতু ঘুমাতে পারিনি, আবার ওদিকে ডেলিভারি ম্যান আসছিল প্রোডাক্টগুলো নিয়ে যেতে, তো তার সাথে একটু কথা বলতে হয়েছে। তো সবকিছু মিলিয়ে আর ঘুমাতেই পারিনি। পরে ভাবলাম যে যা, ঘুমাবোই না, প্রোডাক্টগুলো রেডি করে নেই। তো পরবর্তীতে সবকিছু একটু বের করে নিলাম। তো একটা আপুরই এখানে হচ্ছে ৬টা ড্রেসের অর্ডার ছিল, আরো বেশ কয়েকটা মানে অর্ডার ছিল আর কি, সেগুলোই রেডি করে নিচ্ছিলাম। আর আপনারাও আমাদের বিজনেস পেজের এই প্রোডাক্টগুলো নিতে চাইলে আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন, অথবা হচ্ছে গিয়ে আরো কালেকশনগুলো দেখতে আমাদের ফেসবুক পেজ তাহা বাই তামান স্যান্ডিক্রাফট এবং ইউটিউব চ্যানেল তাহা বাই তামান স্যান্ডিক্রাফটে কিন্তু ভিজিট করতে পারেন। আমি লিংক পিন কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে ঘুরে আসতে পারেন। এগুলো গুছাইতে গুছাইতে বউ ক্লান্ত, আরো প্যাকেট করা বাকি আছে কতগুলো। আমার কি হবে, কি হবে? আর রমজান মাসে না প্রচুর ঘুমের সমস্যা হয়। আসলে দেখা যায় যে একেবারে সেহরি করে তারপরে নামাজ পড়ে ঘুমানো হয়। আর দিনের বেলা তো আসলে ওইভাবে ঘুমানো যায়ও না। তো যার কারণে দেখা যায় রাতের ঘুমটা কিন্তু খুবই কম হয়। দেখা যায় বিজনেসের জিনিসপত্র নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকা লাগে। আর ঘুম কম হলে না আমার আরো মাইগ্রেনের সমস্যাটা বেড়ে যায়। তো এত আসলে প্রবলেম ছিল না। রিসেন্ট কিছুদিন ধরে আমি বেশি ফিল করছি আরকি। আর আজকে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিও এবং আজকের রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা হলেও শেয়ার করে দিবেন। দেখা হয়ে যাচ্ছে আপনাদের সাথে নতুন আরেকটা ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।